আয়াত পার্কে বসে আবার তনয়া একটা চড় মারল। পার্কের অনেক লোক তাকিয়ে আছে এই অবস্থা দেখে। তনয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওর চোখ থেকে অশ্রু নদী বইছে না, কিন্তু খুশিতে চোখ দুটো ছলছল করছে। আয়াত ওকে চড় মেরে কিছুদূর গিয়ে নিয়োজের হাতে সজোরে একটা আঘাত করল। তনয়া দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে বলল, তনয়া, মাথা ঠিক আছে আপনার? আয়াত কোন কথা না বলে তনয়া নিয়োজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তনয়া হতভাগ হয়ে গেল। তনয়া নিজে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ আয়াত ওকে এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। তনয়া চেষ্টা করে নিজে ছাড়াতে পারছে না। নেহা আর নয়ন, তনয়ার ক্লাসমেট, ওদের তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কারণ ওদের প্ল্যান কাজে দিয়েছে। প্ল্যানটা কি? চলুন 3 মাস আগে। লিমার সাথে কথা বলার পর তনয়া অনেকবার বিভিন্নভাবে আয়াতের সমস্যাটা জানতে চেষ্টা করেছে, কিন্তু সববারই ব্যর্থ হয়েছে। তাই ভাবল আয়াত স্যার যেমন লিমার নাম করে আমা খেপিয়েছে, তেমন কিছু করলে কেমন হয়। তাই নেহার সাথে কথা বলল, কারণ নেহা তনয়া বিষয় প্রায় সব কথাই জানে। তাই নেহা বলল সেটাই ঠিক হবে। তুই অন্য কারো সাথে রিলেশন করো শুনলে আয়াত স্যারের ভীষণ হিংসা হবে। তনয়া, কিন্তু নকল বয়ফ্রেন্ড কোথায় পাব? নেহা, এক কাজ কর, আমার বয়ফ্রেন্ড মানে নয়ন কয়েকদিনের জন্য ধার নে। আর আমার আর নয়নের সম্পর্কের কথা তো তেমন কেউ জানে না, তাই সন্দেহ হবে না। নয়ন আমি বুঝিয়ে বলবো। শুধু দুজন আয়াত স্যারের সামনে হেসে হেসে কথা বলবি, আর কিছু করবি না কিন্তু। নয়ন, কিন্তু আমার মনে রাখিস। তনয়া চুপ। আমার টেস্ট অত খারাপ না যে অন্যের ইউজ করা জিনিস নিজে ব্যবহার করব। আমার জন্য তো আমার অঙ্ক টিচারই ঠিক আছে। নেহা মুখ ভেঙচি কেটে হুমমম। পরের দিন প্ল্যান মতো কাজ করা শুরু করল। আয়াত ক্লাসে আসলে তনয়া নয়নের সাথে কথা বলতো, হাসাহাসি করত। কলেজ থেকে প্রায় একসাথে যেত। এমনকি আয়াতের বাসায় গিয়েও দুজন একসাথে বসত, কথা বলত। আয়াত সেগুলো নোটিশ করত, আর ভীষণ রাগী চোখে তনয়ার তাকাত। তনয়া সেগুলো দেখে মনে মনে হাসত, আর বলতো আমা কষ্ট দেয়া না, এবার দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। হি হি হা হা। তো সেদিন আয়াত পার্কে আসবে সেটা তনয়া জানতে, তাই আগে থেকেই নয়নের সাথে পার্কে গিয়ে বসে বসে কথা বলছে আর জোরে হাসছে। সেটা দেখে আয়াতের পাথে মাথা পর্যন্ত গরম হয়ে গেল। সাথে সাথে গিয়ে তনয়ার সামনে দাঁড়াল। তনয়া হাতটা টান দিয়ে দাঁড় করিয়ে। ঠাসস। আয়াত এখনো তনয়া জড়িয়ে ধরে আছে। তোনাও এখন নিজে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে না। আয়াতের কান পেতে ওর হৃদয়ের আওয়াজটা শোনার চেষ্টা করছে। চোখ বন্ধ করে অনুভব করছে ওর হৃদয়ের আওয়াজটা। হঠাৎ কি একটা মনে করে আয়াত তনয়া ছেড়ে দিয়ে চলে যেতে চাইল। এবার তনয়া আয়াতের হাতটা টেনে ধরল। তনয়া, দাঁড়ান। আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তনয়া, যখন তখন আমা চড় মারবেন, আবার জড়িয়ে ধরবেন? আমার গালটা কি বাংলালিং দামে পাইছেন? চড় মারলেন তো মারলেন, তারপর টানা 10 মিনিট জড়িয়ে ধরে রাখলেন। দেখেন লোকজন কেমন করে তাকিয়ে আছে। আপনার সমস্যাটা কি বলবেন? আয়াত, কোন সমস্যা নাই, আমার কাজ আছে। তনয়ার যতই কাজ থাকুক আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না? আয়াত, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তনয়া, বাধ্য, 100 বার বাধ্য। তনয়া আয়াতের হাতটা ধরে টেনে নিয়ে নদীর পাড়ে নিরিবিলি একটা জায়গায় নিয়ে বলল, তনয়া স্যার, আমি জানি আপনি আমা, কিন্তু আপনি কেন আমায় ইগনোর করছেন সেটা বলবেন প্লিজ।
আর হ্যাঁ, নয়নের সাথে আমার কোন সম্পর্ক নাই। এতদিন যা দেখছেন সবটাই আপনার আগানোর জন্য। আয়াত অবাক চোখে তনয়া দি তাকিয়ে বলল, আয়াত তনয়া তোমার বয়স কত? তনয়া কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে আপনার তো অন্য কিছু বলার কথা। আয়াত আগে বলো তারপর বলছি। তনয়া 17 বছর। আয়াত 18 বছর হতে কতদিন বাকি? তনয়া এইচএসসি পরীক্ষার বাকি তো প্রায় 5 মাস, আর পরীক্ষার মধ্যেই 18তে পা দেব। আয়াত তোমার প্রশ্নের জবাবগুলো আমি তোমার এইচএসসি পরীক্ষার পর দিব, কিন্তু তার আগে আমা একটা ওয়াদা করতে হবে। তনয়া কি ওয়াদা? আয়াত তোমা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। যদি তা না করো তাহলে আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। তনয়া ওকে ডান। তনয়া পরের দিন থেকে তনয়া কলেজে যেত। আয়াত ক্লাস করাতো, কিন্তু তনয়ার দি তাকাতো না পর্যন্ত। তনয়ার মনে মনে খুব অভিমান হতো আয়াতের উপর। এমনকি আয়াতদের বাসায় পড়তে গেলেও আয়াত চুপচাপ পড়াতো, কিন্তু সহজে তনয়ার দিকে তাকাতো না। আয়াতের এমন আচরণে তনয়া খুব কষ্ট লাগত। আয়াতের এভাবে ইগনোর করাটা তনয়া মেনে নিতে পারছিল না। কয়েক মাস মাত্র বাকি পরীক্ষার। তাই কলেজ কমিটি আর স্যাররা মিলে সিদ্ধান্ত নিল সব পরীক্ষার্থীদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে। যেহেতু সব টিচাররা যাবে তাই আয়াতও তাদের সাথে যাবে। তনয়া সেটা শুনে ভাবল আমি গেলে হয়তো স্যার ঠিকমতো এনজয় করতে পারবে না। তো আর থে আমার না যাওয়াই বেটার। তাই ওর বন্ধুদের বলল ও যাবে না। নেহা সেটা আয়াত বলে দেয়। পরের দিন আয়াত ক্লাসে এসে বলে, আয়াত স্টুডেন্ট, এটা একটা শিক্ষা সফর, আমার মতে এখানে সবার যাওয়া উচিত। কেউ নিজের ব্যক্তিগত সমস্যা এটার মধ্যে টেনে না আনলেই বোধহয় ভালো হবে। তনয়া বুঝল আয়াত কথাগুলো ইনডাইরেক্টলি তনয়া বলেছে। তনয়া তারপর কি ভেবে যেন যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আগে আয়াত যতটা তনয়া ইগনোর করত, তনয়া এখন তার থেকে 3 গুণ বেশি আয়াত ইগনোর করে। এসব করতে তনয়ার কষ্ট হয়, খুব কষ্ট লাগে। কিন্তু তবুও আয়াতের উপর রাগ দেখিয়ে কাজগুলো করে। আজ ওরা সবাই শিক্ষা সফরে যাচ্ছে। 3টা বাস। প্রত্যেক বাসেই টিচার আছে। কপাল গুনে আয়াত তনয়ার বাসেই উঠল এবং নেহা বুদ্ধি খাটিয়ে আয়াত তনয়ার পাশে বসিয়ে দিল। তনয়া সেটা দেখে জানালা দিয়ে বাইরের দি তাকিয়ে আছে। বাসটা সাইড চলছে। প্রায় 14 থেকে 16 ঘন্টা বাসে থাকা লাগবে। যদিও বাস মাঝে মাঝে পথে থামবে, কিন্তু তবুও তনয়ার বাসে চড়ার তেমন অভ্যাস নাই। আর তাছাড়া তনয়ার বেশিক্ষণ জার্নি করলে বমি পায়। তাই তনয়া ব্যাগে বমির, মাথা ব্যথার ঔষধ নিয়েছিল, কিন্তু বোকার মতো সেগুলো হ্যান্ড ব্যাগে না নিয়ে জামাকাপড়ের ব্যাগে রেখে দিয়েছে, যেটা বাসের বক্সে রাখা হয়েছে। বাস চলার ঘণ্টা 3 মধ্যেই তনয়ার মাথা ব্যথা শুরু হল, সাথে মাথাও ঘুরাচ্ছে, বমি পাচ্ছে। কিন্তু খুব কষ্টে তনয়া সেটা আটকানোর বৃথা চেষ্টা করছে। আয়াত তনয়ার দিকে তাকিয়েই বুঝল ওর খুব কষ্ট হচ্ছে, কারণ ইতিমধ্যে তনয়ার চোখ মুখ শুকিয়ে গেছে। আজ প্রায় 2 মাস পর আয়াত তনয়ার সাথে ঠিকমতো কথা বলছে। আয়াত তনয়া, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তনয়া মাথা নাড়িয়ে বলল না। আয়াত দেখিয়া তনয়া কোন সমস্যা হলে না বললে কিভাবে বুঝব? তনয়া মাথা। এটুকু বলার সাথে সাথে বমি করে দিল। আর কোন কথা বলতে পারছে না, শুধু বমি করাটা থামানোর বৃথা চেষ্টা করছে। আয়াত সাথে সাথে ড্রাইভার বাস থামাতে বললেয়া। ড্রাইভার বাস থামানের অপর আয়াত তনয়া রাস্তার ধারে বসিয়ে পানি দিল। তনয়ার বমি করা দেখে কোন বন্ধুই ওর কাছে আসলো না,
কারণ ব্যাপারটা স্বাভাবিক, মানুষ বমি জিনিসটা বড্ড অস্বস্তিকর বিষয় ভাবে। কিন্তু আয়াত তনয়ার কাছে গিয়ে ওর পিঠে হালকা ভাবে হাত বুলিয়ে দিচ্ছিল, ওকে পানি খাইয়ে দিল, ওর মুখটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিল। তনয়া অপলক দৃষ্টিতে আয়াতের দি তাকিয়ে ভাবছে, লোকটার প্রত্যেকটা কাজে আমার প্রতি ভালোবাসার অনুভূতি পাই, কিন্তু কেন আমার নিজের থেকে এত দূরে রাখে? কি তার সেই সমস্যা? তারপর তনয়া ঔষধ খাইয়ে সবাই আবার বাসে উঠে। বমি করার পর তনয়া অনেকটা ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে তনয়া কিছু দূরে যেতেই ঘুমিয়ে পড়ে। বাসের প্রায় সবাই অনেক হৈহুল্লোড় করার কারণে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আয়াত দেখল তনয়ার মাথাটা বারবার নিচের দিকে যাচ্ছিল, যেমন ঘুমের মাঝে মানুষের হয়। তাই আয়াত নিজের হাতটা তনয়ার কাঁধে রেখে তনয়ার মাথাটা নিজের কাঁধে রাখল। আয়াত অপলক দৃষ্টিতে তনয়ার দি তাকিয়ে আছে আর ভাবছে, ইস, যদি সারা জীবনের মতো তোমাকে এভাবে রাখতে পারতাম, কিন্তু হয়তো আমার ভাগে তোমা পাওয়াটা নাই। তোমা পেলে হয়তো জীবনে কোন চাওয়া থাকত না, কিন্তু বিবেকের কাছে আবেগ আর সমস্ত চাওয়া সবসময় পরাজিত। আমি জানি তোমা ভালোবাসাটা আমার তুচ্ছ আবেগ না, কিন্তু সত্যিকারের ভালোবাসাটাও এক ধরনের তীব্র আবেগ। খুব ইচ্ছা করে এই পিচ্ছি তনয়াটা আমার হৃদয় খাঁচায় সারা জীবনের জন্য বন্দি করে রাখি, কিন্তু আমি জানি হয়তো তা সম্ভব না। আমি তোমা আমার সমস্যার কথাগুলো বললে হয়তো তোমার জীবটা তছনছ হয়ে যাবে, তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, কারণ কষ্ট সহ্য করার বয়সটা যে তোমার এখনো হয়নি। আয়াত তনয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তনয়ার ঘুম ভাঙে, কিন্তু তনয়ার মনে হচ্ছে কারো হৃদয়ের মাঝে আছে ও। মাথাটা হালকা উঠাতেই দেখে আয়াতের কাঁধে ওর মাথাটা রাখা। নিজের অজান্তেই তনয়ার মুখে হাসি ফুটে উঠল। তনয়া ভাবছে, ভবিষ্যতে আমি আয়াত স্যার পাব কিনা জানি না, তার সাথে সারা জীবন কাটাতে পারব কিনা জানি না, কিন্তু এই যে মুহূর্তগুলো তার সাথে কাটাচ্ছি, এর থেকে সুন্দর মুহূর্ত আর আমার জীবনে আসবে কি না আমি তাও জানি না, কিন্তু এই মুহূর্তগুলো আমি আমার সবটা দিয়ে উপভোগ করতে চাই। হঠাৎ রাস্তার উঁচুনিচু ঢালে বাস লাফিয়ে ওঠায় আয়াতের ঘুমটা ভেঙে গেল। তোনাও অনেকটা হচকিয়ে উঠলেয়া। তনয়া আয়াতের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে বাহিরের দি তাকাল। আয়াত, তনয়া, তোমার এখন কেমন লাগছে? তনয়া, আগের থেকে অনেকটা বেটার স্যার। আয়াত, কিছু খাবে? তনয়া, না স্যার। এর মধ্যেই বাস ঢাকা পৌঁছে গেল। ঢাকায় প্রায় ঘণ্টা খানেক বাস থামল। সবাই খাবার জন্য হোটেলে ঢুকল। সবাই যে যার মতো খাচ্ছে, কিন্তু আয়াত তনয়া শুধু ভাত, করলা ভাজি আর ডাল দিল। তনয়া, আমি এগুলো খাবো না। মুখ বাকিয়। আয়াত, সেটা বললে তেয়া হবে না। এখানেও অনেকটা পথ জার্নি করতে হবে। অন্য কিছু খেলে তুমি আবার বমি করবে। দেখেয়া তোমা সাপোর্ট করতে আমিও একই খাবার খাচ্ছি। প্লিজ খাও তনয়া, নয়তো তোমার শরীর আরও খারাপ লাগবে। তনয়া আয়াতের কথা আর ফেলতে পারল না, তাই কষ্ট হলেও খাবারটা খেয়ে নিল। তারপর আয়াত ওকে বমির আর মাথা ব্যথার ঔষধ খাওয়াল। ঢাকা থেকে কক্সবাজার পৌঁছতে অনেক রাত হয়ে গেল। তনয় আর বমি করেনি। হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, তাই কোন সমস্যা হল না। যেহেতু রাত অনেক, সবাই খুব ক্লান্ত ছিল, তাই খেয়েই সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবাই যে যার মতো বিচে ঘুরতে গেল। আয়াত আর তনয়ার আসার কথা শুনে লিমাও সেখানে আসল, কারণ লিমা তো চট্টগ্রামেই থা। লিমা আয়াত তনয়ার সাথে হওয়া কথা সবটা খুলে বলল।
লিমা কিন্তু আয়াত তুই কি সত্যি ওকে ভালোবাসিস না? আয়াতও মাথা নিচু করে না। লিমা এই মিথ্যাটা না তুই অন্য কারো কাছে বলিস। একেবারে ফ্লপ মার্কা অ্যাক্টিং। আয়াত ওকে সারা জীবনের জন্য আমার করে পাওয়া মনে হয় আমার কপালে নেই রে। লিমা কি সমস্যা আয়াত? বল না প্লিজ। লিমা আয়াত তোর আবার কোন বড় ধরনের অসুখ করেনি তো? আয়াত আরে না, সমস্যাটা তুই জানিস হয়তো খেয়াল নেই। লিমা কি সেটা আয়াত? আয়াত তুইতে আমার বড় ভাইয়া আয়ানের কথা জানিস? লিমা হ্যাঁ সে একটা মেয়ে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল বলে তোর বাবা তার সাথে কোন সম্পর্ক রাখেনি। আয়াত হ্যাঁ, কিন্তু ভাইয়া ভালোবেসে বিয়ে করেছে বলে বাবা ততটা রাগ করেনি। আসলে বাবা তার বন্ধুর এক মেয়ের সাথে ভাইয়ার বিয়ে ঠিক করেছিল, কিন্তু ভাইয়া বাব কিছু না বলে বিয়ে করাই বাবার বন্ধুর তা অনেক অপমান করেছিল। কিন্তু বাবা তার অপমানে অতটা কষ্ট পায় নাই যতটা ভাইয়া তার কাছে সত্যি লুকিয়েছে বলে পেয়েছে। বাবা আগেই বলেছে তিনি মিথ্যা ঘৃণা করেন। আর তাছাড়া বাবা সবসময় আমাদের সাথে বন্ধু সুলভ ছিল, কিন্তু তবুও ভাইয়া বলেনি। তারপর থেকে বাবা ভাইয়ার সাথে কোন সম্পর্ক রাখেনি। আমি অনেকবার চেষ্টা করেছি বাবা বুঝানোর, কিন্তু তিনি আমার কোন কথাই শোনেননি। আসলে মানুষ একবার তীব্র কষ্ট পেলে তার মনটা পাথরের মতো হয়ে যায়। তখন শত আবেগ অনুভূতি তার মন ছুঁতে পারে না। বাবার ক্ষেত্রেও তাই হয়েছে। লিমা কিন্তু আয়াত তোর ভাইয়ার ভালোবাসার সাথে তোর ভালোবাসার কি সম্পর্ক? আয়াত হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা লিমা তুই কি জানিস তনয়া আমার ঠিক কতদিন ধরে ভালোবাসে? লিমা হ্যাঁ প্রায় 4 বছর। আয়াত না, 3 বছর 8 মাস ধরে আমি তনয়ার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। কিন্তু জানিস আমি তনয়া ঠিক কতদিন ধরে ভালোবাসি? লিমা ঠিক কতদিন বলতে পারবো না, তবে তনয়ার থেকে কম দিন। আয়াত কিছুটা হেসে 4 বছর 13 দিন। লিমা অবাক হয় কি? তুই তনয়া আগে থে চিনতিস? আয়াত হ্যাঁ, তনয়া আমি প্রথম দেখি আমার এক বন্ধু রবির বাসায়। আর প্রথম দেখায় তনয়ার উপর কেমন যেন একটা অনুভূতি কাজ করা শুরু করে দিয়েছিল। রবির ছোট বোনের জন্মদিনে এসেছিল তনয়া, কারণ তনয়া রবির বোনের বান্ধবী। জানিস রবির ছোট বোন কে? লিমা কে? আয়াত তনয়ার সবচেয়ে কাছের বান্ধবী নেহা। তারপর নেহার থেকেই তনয়ার সম্বন্ধে সবকিছু জানি। সব জেনে দেখলাম তনয়া আমার থেকে প্রায় 6 বছরের ছোট। আর এত ছোট বয়সী মেয়ের সাথে রিলেশন করাটা নেহাত বোকামি। আর তাছাড়া তনয়া তখন রিলেশনে জড়ালে ওর পড়ালেখায় ক্ষতি হতো, ওর ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেত। যা এতটা ভালোবেসে ফেলেছি তার ভবিষ্যৎ কিভাবে নষ্ট করি বল? আর তাছাড়া দুটো মানুষ যখন রিলেশনে তখন একে অপরের মাঝে কিছু দিন পর শয়তানের তাড়নায় একটা আলাদা অনুভূতি তৈরি হয়। চুম্বকের বিপরীত মেরু যেমন এই অপর আকর্ষণ করে, ঠিক তেমনি প্রেমিক প্রেমিকার মধ্যেও এই আকর্ষণ কাজ করে। আর তখন তারা না চাইতেও নোংরামিতে জড়িয়ে পড়ে। আমি তো ছেলে নোংরামি করে পার পেয়ে যেতাম, কিন্তু আমার তনয়া এত ছোট ও হয়তো সমাজের পেচ বুঝতে না পেরে নিজের ক্ষতি করে বসত। তাই সবসময় তনয়ার থেকে দূরে দূরে ওকে ভালোবেসেছি। কিন্তু উপরওয়ালা বোধহয় আমাদের নিয়ে খেলতে ভালোবাসে। আমি তনয়া পড়ানোর কথা শুনেই না করে দিলাম, কিন্তু বাবার কথা ফেলতে পারলাম না। কিন্তু তারপর তনয়া প্রথমবার পার্কে এই কারণে চড় মেরেছিলাম যে তনয়া যেন ভুল পথে পা না বাড়ায়। আমি হয়তো তনয়া পড়াতাম না, তাই অন্য কোন ছেলে যাতে না পড়ায়, তাই তনয়ার জন্য আমি টিচার ঠিক করে দিলাম। তনয়া স্কুলে কেউ প্রপোজ করার আগেই তা যেভাবেই হোক তনয়ার থেকে দূরে সরিয়ে দিতাম।
তনয়া হয়তো 2 বছরে আমা একবারও দেখেনি, কিন্তু 2 বছরের একটি দিনও আমি তনয়া না দেখে থাকিনি। তারপর হয়তো আমার ভাগের জোরে তনয়া আমার কলেজেই ভর্তি হল। জানিস তখন আমি কতটা খুশি ছিলাম যে রোজ তনয়া দেখতে পাব। রোজ রোজ ক্লাসের সবাই পড়ানোর বাহানায় বারবার তনয়া চোরের মতো দেখতাম। কিন্তু তার কিছুদিন পরই ভাইয়া ওই ঘটনাটা ঘটাল। তারপর তনয়া যখন সিঁড়ি দিয়য় প্রে গিয়য় ব্যথা পেয়েছিল, তখন ওর অবস্থা দেখে আমার প্রচণ্ড কষ্ট হতো। তনয়া সুস্থ হওয়ার পর কয়েক মাস খুব সুন্দর ছিল জানিস। তনয়ার সাথে খুব ভালো বন্ধুত্বও হয়ে গেছিল। কিন্তু সমস্যাটা হলো কয়েক মাস আগে। তারপর থেকেই আমি তনয়া এভয়েড করে চলতে থাকি। লিমা, কি হয়েছে কয়েক মাস আগে? আয়াত কয়েক মাস আগে একদিন রাতে বাবা আমায় বলল, আয়াত তো কিছু কথা বলবো, রাখবি? আমি বাবা বললাম, কেন রাখব না বাবা, বলো কি বলবা? বাবা, তোর ভাইয়া তো আমার কোন কথা শুনেনি, আমার সম্মানের কথাও ভাবেনি, কিন্তু আমি তোকে সবথেকে বেশি ভরসা করি। তুই কি আমার বিশ্বাস রাখবি? আয়াত, হ্যাঁ বাবা, বলো। অবশ্যই রাখব বাবা, আমার ছোঁয়ায় ওয়াদা কর। আয়াত, হ্যাঁ বাবা, এই তোমাকে ছোঁয়ায় ওয়াদা করলাম, তুমি যা বলবে তাই শুনব। এবার তো বলো। বাবা, আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে এসেছি। কথাটা শুনে আয়াতের পুরো পৃথিবীটা যেন উল্টে গেল। মেয়েটা বর্তমানে বাইরে আছে, কয়েক মাস পর দেশে আসবে, তার কিছু দিন পর তোর সাথে তার বিয়ে হবে। কিরে, তুই রাজি তো? নাকি তুইও আয়নের মতো কাউ? আয়া তোর বাবা কথা ভেবে নিজের ভালোবাসার কথাটা লুকিয়ে বলল, না বাবা, তেমন কিছু না, তুমি যা ভালো বোঝ তাই করো, আমি তোমার বিশ্বাস কখনো ভাঙব না। বাবা, আমি জানতাম তুই এই কথাই বলবি। এই নে মেয়েটার ছবি, ফোন নাম্বার নিবি? আয়া তো তার দরকার নাই বাবা, তুমি যখন পছন্দ করেছ তখন ভালোই হবে। বাবার এই কথা শোনার পর থেকেই আমি তনয়ার থেকে দূরে দূরে থাকতাম, কারণ যতই ওর কাছে যাব ততই ওর মায়ে জড়িয়ে পড়ব। কিন্তু পাজি মেয়েটা আমা খেপানোর জন্য নয়নের সাথে কথা বলার নাটক করল। সেটা দেখে মাথা গরম হয়ে যায়, তারপর ওকে চড় মেরেছিলাম। কিন্তু ওকে চড় মারায় ও যতটা না ব্যথা পেয়েছে তার থেকে শতগুণ বেশি ব্যথা আমার হৃদয়ে লেগেছে। তাই তো নিজের ভালোবাসাটা আড়াল করতে না পেরে ওকে পাগলের মতো জড়িয়ে ধরে রেখেছিলাম। আমি যদি তনয়া এসব কথা বলি, মেয়েটা পাগলের মতো হয়ে যাবে, লেখাপড়ার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই তো ওকে বলেছি ওর পরীক্ষার পর ওকে সব সত্যিটা বলে দেব। কিন্তু আমি ভাবছি, আমি যদি ওকে সত্যিটা বলি তাহলে তখন ওর অবস্থা কি হবে? এবার বুঝছো কি সমস্যা? লিমা, গাধা, গোদদ্রব, উল্লুক, বলদ, তোর মাথায় কমন সেন্স বলে কিছু আছে? তুই তোর বাবার কোন কথা না শুনেই বোকার মতো ওয়াদা জড়ে বসলি। আরে আগে আঙ্কেলের কথাটা শুনে তো নিতি। আয়া তো এখন কিছু করার নেই রে। লিমা, হ্যাঁ তা থাকবে কেমনে? করার পথ তো তুই বন্ধ করে দিছস। আচ্ছা, মেয়েটার ছবি আছে এখন তোর কাছে? আয়া তো হ্যাঁ, আমার মোবাইলে মনে হয় আছে। লিমা, দেখি। আয়াত মোবাইলটা বের করে অনেকক্ষণ খুঁজে ছবিটা লিমা দেখালো। লিমা ছবিটা হাতে নিয়ে বলল, এই চুন্নি। আরে তনয়া তো এর থেকে 1000 গুণ বেশি সুন্দর। তনয়ার সামনে তো এটা চা কম পানি লাগবে। আচ্ছা, মেয়েটার সাথে কথা বলছিস? আয়া তো তোর মাথা ঠিক আছে না? লিমা, তোর ওপর যা রাগ হচ্ছে না, আমি যদি তনয়ার জায়গায় থাকতাম তবে তো মেরে এই সমুদ্রেই ফেলে দিতাম।
জানিস যখন বললি তোর বাবার বন্ধুর মেয় এক মুহূর্তেই মনে হয়েছিল হয়তো মেয়টা তনয়া। কিন্তু সব ধারণা সবটা সঠিক হয় না রে। আয়া তো জনি। কিন্তু এখন আমার আর কিছু করার নাই। লিমা তা কিভাবে পারবি? এবনর্মাল আবাল ছেলে কোথাকার। এই বলে রাগ করে লিমা চলে গেল। লিমার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু না। আয়াত চুপচাপ ওখানে বালির ওপর বসে সাগরের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর চোখ থেকে টপ টপ করে নোনা তরলগুলো ঝরে পড়ছে, যেগুলো আবার নোনা বালিগুলো নিয়োজের বু ধারণ করে নিচ্ছে। তনয়া আয়াতের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে কিভাবে আয়াতের চোখ থেকে জল ঝরছে। হঠাৎ তনয়া আয়াতের চোখের পানিটা ধরে ফেলল। আয়াত তনয়ার দি তাকাল। তনয়া বলল, তনয়া জানেন স্যার, আমার মা বলেছিল ছেলেরা নাকি খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর যদি কাঁদে তাহলে ছেলেদের চোখের জলগুলো নাকি মুক্তোর চেয়েও দামি হয়। আর আপনি এত দামি জিনিসগুলো এভাবে অপচয় করছেন। আয়াত তারপরও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তনয়া আবার বলল, তনয়া মা আরও বলেছেন যদি আমাদের মনে খুব বেশি কষ্ট লাগে তাহলে নিয়োজের কাছের মানুষের কাউ জড়িয়ে ধরে কাঁদলে নাকি কষ্ট কমে যায়। আপনিও আপনার কাছের কাউ জড়িয়ে ধরে কাঁদুন, দেখবেন মন হালকা লাগবে। দাঁড়ান, আমি লিমা আপু দে দিচ্ছি। এই বলে তনয়া সামনে পা বাড়ানোর আগেই আয়াত তনয়ার হাতটা টেনে ধরল। তনয়া পিছনে ফিরে তাকানোর সাথে সাথে আয়াত তনয়া টান দেয় নিয়োজের বুকের মাঝে চেপে ধরে। শক্ত করে তনয়া জড়িয়ে ধরে আয়াত কান্না করছে। তনয়া কিছু হতভম্ব হয়ে গেল, কিন্তু আয়াতের এই অবস্থা দেখে কিছু বলল না। শুধু বলল, কি হয়েছে স্যার, আমা কি বলা যায়? আয়াত তনয়া শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ভাবছে, আমি তোমার সারা জীবনের জন্য আমার বু রাখতে চাই, কিন্তু আমি জানি আমি হয়তো তোমা পাব না, কিন্তু তবুও বেহায়া মনটা সবসময় তোমা আমার করে পেতে চায়। তনয়া আয়াতের থে নিজেকে ছাড়িয়ে বলল, তনয়া চলুন স্যার কিছুক্ষণ সাগরের পানিতে পা ডুবিয়ে হাঁটি। সমুদ্রের বিশালতায় তাকিয়ে নিজের কষ্টগুলো সমুদ্রের ঢেউ এর সাথে মিশিয়ে দেই, যাতে ঢেউ পারে এসে আমাদের সকল কষ্টগুলো নিয়োজের সাথে ভাসিয়ে নিয়ে গিয়ে সমুদ্রের বু মিলিয়ে দেয়। তারপর তনয়া আয়াতের হাত ধরে সমুদ্রের পারে হাঁটতে লাগল। আয়াত তাকিয়ে দেখছে তনয়ার চুলগুলো প্রবল বাতাসে বারবার ওর মুখে পড়ছে, আর তনয়া সেগুলো বারবার সরানোর বৃথা চেষ্টা করছে। আয়াতের মন চাচ্ছে তনয়ার অবাধ্য চুলগুলো নিজ হাতে ওর কানের পিছনে গুজে দিতে, আলতো করে তনয়ার গালটা ছুঁয়ে দিতে, ওর চোখে দি তাকিয়ে ছ ও কার্খের গভীরতায় হারিয়ে যুগ যুগ কাটিয়ে দিতে, আর বারবার বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ তনয়া, আই লাভ ইউ এ লট। হঠাৎ ফোনের রিং এর শব্দে আয়াতের ভাবনায় ছেদ পড়ল। আয়াত, হ্যাঁ লিমা বল। লিমা শ্রী, তখন তোর উপর রাগ উঠে গেছিল, তাই তো যাতা বলে ফেলেছি। আয়াত, ইটস ওকে। লিমা শোন, আয়াত ভবিষ্যতে কি হবে তা হয়তো আমরা জানি না, কিন্তু বর্তমানটাকে তো আমরা নিজেদের মতো সাজাতে পারি। তোর জীবনে পরবর্তীতে কি হবে তা আল্লাহর উপর ছেড়ে দে, কিন্তু যে দুদিন তুই এখানে আছিস তনয়ার সাথে ভালোভাবে কথা বল, ওর সাথে ভালো সময় কাটা। হতে পারে এই দুদিন তোর জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হয় স্মৃতির পাতায় রয়ে যাবে। পারলে আমার কথাটা রাখিস। বাই। লিমা ফোনটা কাটলে আয়াত ফোনটা পকেটে রেখে তনয়া বলল, আয়াত তনয়া। তনয়া, হ্যাঁ বলুন স্যার। আয়াত, আচ্ছা তনয়া, যে দুদিন আমরা এখানে থাকব সে দুদিন কি আমরা বন্ধু হতে পারি?
তনয়া মিষ্টি একটা হাসি দিয়য় কেন নয়? আয়াত থ্যাঙ্কস। তনয়া আয়াত ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়য় হাসছে। আয়াত এটা কি করলে? তনয়া কেন আমরা না এখন বন্ধু? আয়াত আচ্ছা দাঁড়াও তোমকেও চোবাবো এখন। তনয়া নবলে দিল দৌড়। সারাদিন দুজনে অনেক মজা করল। তারপর সন্ধ্যাবেলা যখন দুজন হেঁটে হেঁটে হোটেলে ফিরছিল তখন আয়াত হাঁটছে আর ভাবছে যেদিন তনয়া সত্যিটা জানবে ও ঠিক কী রকম রিয়াক্ট করবে তা ভেবেই মনটা সমুদ্রে ওঠা অশান্ত ঝড়ের মতো উথাল পাথাল করছে। কক্সবাজারে যে দুদিন ছিল সে দুদিন আয়াত আর তনয়া খুব সুন্দর সময় কাটিয়েছে। লিমার সাথেও ওরা দুজন অনেক জায়গায় ঘুরেছে। তনয়া আয়াত সুন্দর একটা শামুকের তাজমহলের শোপিস গিফট করল। আয়াত প্রথমে নিতে চায়নি কিন্তু তনয়ার ছেলে মানুষের কাছে হার মানতে হল। তনয়া স্যার জানেন তাজমহল হচ্ছে ভালোবাসার প্রতীক। আয়াত তনয়ার কথার কোন উত্তর দিল না। শুধু তনয়া সুন্দর একটা ওড়না গিফট করেল। তনয়া ওড়নাটা পেয়ে ভীষণ খুশি। তনয়া মনে মনে ভাবছে হয়তো পরীক্ষার পর স্যার ওকে প্রপোজ করবে। কিন্তু তনয়া সত্যিটা জানলে হয়তো নিজের হুঁশ হারিয়ে ফেলবে। তারপর ওরা বাড়ি ফেরার দিনও তনয়া 3 বার বমি করে। আর তখন আয়াত ওকে ভীষণ কেয়ার করেছিল। বমি করার পর ক্লান্ত হয় তনয়া আয়াতের কাঁধেই ঘুমিয়েছিল। তনয়া যখন আয়াতের কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছিল তখন গাড়ি চলাওয়ার গতিতে তনয়ার মাথাটা বারবার নিচের দিকে যাচ্ছিল বলে আয়াত তার একটা হাত দিয়ে তনয়া মাথাটা ধরে রেখেছিল। আয়াত যখনই তনয়ার মুখের দিকে তাকায় তখনই অজানা এক প্রশান্তিতে আয়াতের বুকটা ভরে যায়। কেন যেন তনয়ার থেকে নিয়োজের চোখ সরাতে পারে না। তারপর নিয়োজেই নিজে বলে মিথ্যা স্বপ্ন দেখে কোন লাভ নাই। কারণ মিথ্যা সব মানুষ শুধু মিথ্যা আশা দেয় আর কষ্ট দেয়, এর বাইরে কিছুই দেয় না। তনয়া কিছুটা পথ ঘুমিয়েছিল আর কিছুটা পথ ঘুমের অভিনয় করেছিল। কারণ ঘুম ভাঙলে যে আয়াত তার কাঁধটা সরিয়ে নিবে। তনয়া আয়াতের কাঁধে মাথা রেখে ভাবছিল সেভাবে যদি সারা জীবন ওর কাঁধে মাথা রেখে থাকতে পারতাম। জানি না কি লেখা আছে আমাদের ভাগে, কিন্তু ভাগে যাই লেখা থাকুক না কেন সারা জীবন আমি আমার অঙ্ক টিচারকেই ভালোবাসব। বরিশাল পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। প্রায় সব মেয়েদেরই বাড়ির লোক এসে তাদের নিয়ে গেল। কিন্তু তনয়ার বাবা সেদিন শহরে ছিল না, তাই তনয়ার মা আয়াত ফোন করে বলেছে ও যেন তনয়া বাড়ি পৌঁছে দেয়। তাই আয়াত তনয়া নিয়োজের গাড়িতে করে তনয়াদের বাড়ির দিয়ে যাচ্ছে। আয়াত এখন কেমন লাগছে তনয়া? তনয়া জি মোটামুটি ভালো। আয়াত তোমার কি জার্নি অ্যালার্জি আছে? তনয়া জি স্যার, আসলে আমি এতদূর বাসে কখনো ট্রাভেল করিনি। আয়াত ওহ, তোমার বাড়ি এসে গেছে। তনয়া ওহ, ভিতরে আসুন স্যার। আয়াত না, অনেক রাত হয়ে গেছে, এখন আর ভিতরে যাব না, বাড়ি যাব। তনয়া ওকে, কিন্তু একবার গাড়ি থেকে বাইরে বের হন। আয়াত কেন? তনয়া হারে আগে বের হন তারপর বলছি। আয়াত গাড়ি থেকে বের হয় দাঁড়াতেই তনয়া হুট করে আয়াত জড়িয়ে ধরল। আয়াত কিছুটা হতবাক হয়ে গেল। তনয়া অনেকক্ষণ আয়াত জড়িয়ে ধরে বলল, তনয়া আমি জানি না পরীক্ষার পর আপনার সিদ্ধান্ত ঠিক কি হবে, কিন্তু এই যে 2 দিন আপনার সাথে কাটালাম, এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়, আমার মনের মণিকোঠায় সারা জীবন গেঁথে থাকবে। আপনি যেমন আমার মনে গেঁথে আছেন ঠিক তেমনি এই স্মৃতিগুলো গেঁথে থাকবে। ধন্যবাদ স্যার, আমার সাথে এত সুন্দর 2 দিন কাটানোর জন্য। আয়াত আর কিছু বলল না, নিজে তনয়ার থেকে ছাড়িয়ে চুপচাপ চলে গেল। দিন থেকে সবাই লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত হয়।
কারণ সামনে পরীক্ষা। আয়াত তনয়ার সাথে কথা বলে কিন্তু খুব কম। তোনাও পড়ার প্রেসারে আপাতত ভালোবাসার পোকাগুলো বাক্সে বন্ধ করে রেখেছে। ওদের পরীক্ষা শুরু হল। পরীক্ষার মধ্যেই তনয়া 18তে পা দিল। কিন্তু পরীক্ষার কর্ণে কোন সেলিব্রেশন হয়নি। আজ ওদের পরীক্ষা শেষ হল। তনয়ার পরীক্ষা খুব ভালো হল, কারণ ও আয়াত প্রমিস করেছিল। পরীক্ষা শেষ হওয়ার পর তনয়া অধীর আগ্রহে আয়াতের ফোনের অপেক্ষা করতে লাগল। কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আয়াত ওকে দেখা করতে বলছে না। ফোনে তনয়ার সাথে কথা হলেও এ বিষয়টা আয়াত সবসময় এড়িয়ে যায়। এড়িয়ে যাবে না তো কি করবে? আয়াতের তো তনয়ার মুখোমুখি হতেই ভয় করে। ঠিক কি বলবে ওকে? কিন্তু তনয়া আর অপেক্ষা করতে পারছে না। তাই সরাসরি আয়াত ফোন দিয়ে বলল, আপনি দেখা করবেন নাকি আমি আপনার বাসায় আসব? আয়াতও না, তার দরকার নাই। আসলে আমি তো এখন কিছু কাজে ঢাকা এসেছি, 2 সপ্তাহ পর আসতেছি। যেদিন আসব তার পরের দিনই তোমার সাথে দেখা করব। 2 সপ্তাহ পর। তনয়া একটা রেস্টুরেন্টে বসে আয়াতের জন্য অপেক্ষা করছে। এই 2 সপ্তাহ যে তনয়া ঠিক কিভাবে কাটিয়েছে তা শুধু তোনাই জানে। কিছুক্ষণ পর আয়াত আসল। তনয়ার বুকটা দুরু দুরু করছে, আয়াত ঠিক কি বলবে এটা ভেবে। আয়াতও কেমন আছো? তনয়া হুমম ভালো। আপনি? আয়াতও ভালো। কিছু খাবে? তনয়া না স্যার। স্যার। তারপর দুজন অনেকক্ষণ নীরবতা পালন করল। কিন্তু তনয়া আর অপেক্ষা করতে পারছে না। গত 4 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছে। তাই মুখ ফসবলে ফেলল। তনয়া স্যার, আপনি যেন কি বলতে চাইছিলেন? আয়াত হ্যাঁ, কিন্তু ঠিক কিভাবে বলবো সেটা ভাবছি। তনয়া এত ভাবাভাবির দরকার নাই, সরাসরি বলে দেন। আমি শোনার জন্য রেডি। তনয়া মনে মনে বলছে, প্লিজ আল্লাহ ভালো কিছু যেন বলে। আয়াত কিছুক্ষণ ভেবে বলল, আয়াত তনয়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তনয়া অবাক চোখে আয়াতের দি তাকাল। তারপর আয়াত ওর বাবার ওর ভাইয়ার সব কথা বলল। এও বলল সামনের মাসের শেষের দি আমার বিয়ে। আর সেই মেয়েটি কিছুক্ষণ পর এখানে আমার সাথে দেখা করতে আসবে। আয়াতের কথাগুলো শোনার পর তনয়ার পুরো পৃথিবীটা যেন গোলক ধাঁধার মতো ঘুরছে। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। নিজের ওপর যেন কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু শত কষ্টে তনয়া নিজে আটকাচ্ছে। আয়াত প্লিজ তনয়া, আমা মাফ করে দেও। আর প্লিজ নিজের ওর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। আসলে আমি। তনয়া থাক স্যার, আপনার আমা কোন এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। আমি আপনা জানি। আর আয়াত অবাক করে দিয়ে তনয়া বলল, মেয়েটির নাম কি স্যার? আয়াত আমি জানি না। তনয়া কি বলেন? যার সাথে বিয়ে হবে তার নাম জানেন না? দিস ইজ নট ফেয়ার স্যার। আচ্ছা ভাবি কি এখন আসবে? আয়াত তনয়ার কথায় হতবাক হয়ে গেল, তারপর বলল, হুমম। তনয়া, আমি কি তাকে একবার দেখতে পারি? ভয় নাই, আমি আমার বিষয় কিছু বলবো না। আয়াত তনয়া, আর ইউ ওকে? তনয়া কেন? ইয়েস স্যার, আই অ্যাম অ্যাবসোলিউটলি ওকে। আরে আপনি আবার এটা ভাবছেন না তো যে আমি উল্টা পাল্টা কিছু করে ফেলব? পাগল নাকি? স্যার আমি তনয়া। আর আমি এতটা শাসি নই যে নিজের জাহান্নামের টিকিট নিজে কাটব। তনয়ার এমন কথা শুনে আয়াতের মুখের ভাষা যেন হারিয়ে গেছে। কিছু বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটা আসল। এসে আয়াত বলল, আর ইউ আয়াত?
আই অ্যাম অবনী। আয়াত খুব শুষ্কভাবে ইয়েস। বসুন। অবনী উনি তোনাকে উদ্দেশ্য করে। তনয়া বেশ হাসি মুখে বলল, হাই, আই অ্যাম তনয়া। আয়াত স্যারের স্টুডেন্ট। অবনী ওহ, হাই। তনয়া তো আপনি আমাদের ভাবি হবেন। অবনী লজ্জা পেয়ে হুমম। তনয়া আপনি জানেন আপনি অনেক লাকি। কারণ আপনি আয়াত স্যার নিয়োজের জীবন সঙ্গী হিসাবে পাচ্ছেন। স্যার অনেক ভালো মানুষ। এখানে এসেছিলাম কিছু কাজের জন্য, কিন্তু স্যার দেখে তার সাথে একটু কথা বললাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। অবনী নো নো। তনয়া আচ্ছা, আমি তাহলে আসি, কিছু কাজ আছে। বাই ভাবি। বাই স্যার। তনয়া একটিবারও আয়াতের দি তাকালো না, শুধু সামনের দি তাকিয়ে হাঁটছে। আজ তনয়া পা দুটো যেন চলছে না। মনে হচ্ছে পিছন থেকে কোন অদৃশ্য শক্তি ওর পা দুটো আট রেখেছে। কিন্তু তনয়ার এমন আচরণে আয়াত অনেক অবাক হল। তনয়া চলে যাচ্ছে। আয়াত হা হয় ওর যাবার পানে তাকিয়ে আছে। তনয়া নিয়োজের অবাধ্য চোখের জলগুলো মোছার বৃথা চেষ্টা করছে। আয়াত বুঝতে পারছে তনয়ার মনের অবস্থা, কারণ আয়াতের মনের অবস্থাও তো একই রকম। তনয়া চলে যাবার পর আয়াত নিজে আর ঠিক রাখতে পারছে না। তাই অবনী বলল, আমার খুব মাথা ব্যথা করছে। আমরা কি একদিন কথা বলতে পারি? অবনী বলল, ঠিক আছে। আয়াত বাড়ি এসে বারবার তনয়া ফোন করছে, কিন্তু কেউ ফোন ধরছে না। তারপর বাধ্য হয় তনয়ার বাবার ফোনে ফোন করে বলল, আঙ্কেল তনয়া কি করছে? তনয়ার বাবা বলল, তনয়া নাকি টিভি দেখছে, কার্টুন দেখছে আর পাগলের মতো হাসছে। এই মেয়েটা না পুরো পাগল। আয়াত বলল, আঙ্কেল ফোনটা একটু তনয়া দিবেন? তনয়ার বাবা ফোনটা তনয়া দিয়ে বলল, আয়াত ফোন করেছে। তনয়া, হ্যালো স্যার, কেমন আছেন? ভাবি কেমন আছে? স্যার শোনেন, বিয়ে করছেন আমাদের, কিন্তু বড় করে একটা ট্রিট দিতে হবে। ঠিক আছে। আয়াত তনয়ার এরূপ কথা শুনে পুরো থ হয়ে গেল। তারপর প্রায় রোজ আয়াত তনয়া ফোন করত, কারণ আয়াত তনয়া নিয়ে খুব ভয় থাকত। কিন্তু রোজ তনয়া এমনভাবে কথা বলতো যেন কিছুই হয়নি, যেন তনয়ার স্মৃতি থেকে আয়াত নামটা সম্পূর্ণ মুছে গেছে। আয়াত তনয়ার এমন আচরণে দ্বিধার মধ্যে পড়ে যেত। খুব ভয় হতো আয়াতের করত তনয়া নিয়ে। আয়াতের যেদিন বিয়ে হবার কথা তার কিছুদিন আগে তনয়ার রেজাল্ট দেয়। তনয়া এবারও A+ পায়। সবাই খুব খুশি হয় আয়াত। কিন্তু এত খুশির মাঝেও আয়াত আর তনয়ার বুকের ভিতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর আজ আয়াতের গায়ে হলুদ। আর মজার ব্যাপার কি জানেন, আয়াতের গায়ে প্রথম হলুদটা তনয়াই ছোঁয়েছে। আর গিফট হিসেবে আয়াতের দেয়া ওড়নাটা আয়াত দিয়ে বলেছে। তনয়া এটা অবনী ভাবির জন্য। কারো শখের জিনিস নিয়োজের কাছে রাখতে নেই। আয়াত কোন কথা না বলে চুপচাপ ওড়নাটা হাতে নিল। সবার সাথে খুব হাসি হাসি মুখ করে কথা বলছে তনয়া। কিন্তু ওর মনের ভিতরটা হয়তো আয়াত ছাড়া আর কেউ বুঝতে পারছে না। গায়ে হলুদ পর্ব শেষে আয়াত তনয়া বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে এসো। তনয়া আয়াতের সাথে সাথে গেল। তনয়া, হ্যাঁ বলুন স্যার। আয়াত, তনয়া তুমি কি করে এতটা স্বাভাবিক আছো? ব্লো। তনয়া, কেন স্যার, অস্বাভাবিক হওয়ার মতো কিছু হয়েছে কি? আয়াত এবার নিয়োজের রাগ কন্ট্রোল করতে পারল না। ঠাস করে তনয়ার গালে কষিয়ে একটা চর মেরে দিয়ে বলল, আয়াত এই মেয়ে তুমি কি কিছু বোঝো না নাকি? নাকি তোমার বোধগম্য শক্তি সব শেষ হয়ে গেছে? তনয়া নিয়োজের গালে হাত দিয়ে
আবার মারলেন? এবার কোন অধিকারে মারলেন? আর হ্যাঁ, ইউ আর টু লেট স্যার। আর তনয়া গালে হাত দিয়ে আবার চড় মারলেন। কোন অধিকারে বারবার আপনি আমায় চড় মারেন? আর তাছাড়া ইউ আর টু লেট। আর কথাটা বলার আগেই আয়াত তোনাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, আয়াত অধিকার কি অধিকার, তাই না? তোমার উপর যদি আমার অধিকার না থা তাহলে কারো নাই। তনয়া এত রাগ দেখানোর কোন প্রয়োজন নাই। কিসের জোরে আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন? এই বলে তনয়া চলে যেতে চাইলে আয়াত তনয়া আরো শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে আয়াত তনয়ার একদম কাছে চলে যায়। এতটা যে একে অপরের নিঃশ্বাসের অনুভূতি পাচ্ছিল। আয়াত তনয়ার কাছে গিয়ে বলল, আমার ভালোবাসার জোরে আমি তোমার উপর অধিকার খাটাচ্ছি। তনয়া ধাক্কা দিয়ে আয়াত দূরে সরিয়ে দিয়ে বলে, একদিন পর যে অন্য একজন নিজের স্ত্রী হিসাবে স্বীকার করবে তার মুখে ভালোবাসা অধিকার নামক কথা শোভনীয় লাগে না? আয়াত তনয়ার হাতটা শক্ত করে ধরে বলে, চলো আজ এখন সবার সামনে আমি তোমা বিয়ে করব। দেখি কে কি করে। আমি কারো প্রোয়া করি না। তনয়া অবাক হয়, প্লিজ স্যার, রাগের মাথায় কোন কাজ করবেন না। রাগ মানুষের গুছানো কাজকেও নষ্ট করে দেয়। প্লিজ বোঝার চেষ্টা করুন স্যার। আয়াত জাস্ট সেট আপ। আয়াত তনয়া ওর বাবার কাছে নিয়ে যাবে, এর মধ্যে লিমা এসে বললে, আয়ান ভাইয়া এসেছে তার বউ নিয়ে। আয়াত কি? আর বাবা? আয়াত, তনয়া, লিমা তাড়াতাড়ি আয়াতের বাবার কাছে যায়। গিয়ে দেখে আয়াতের বাবা আয়ান ভাইয়ার সাথে কথা বলছেন। আয়াতের বাবা, আজ আয়াতের জন্য তোমা মাফ করে দিলাম। দেখো আজ আয়াত আমা কত বড় খুশি দিচ্ছে। দেখো আয়াত আমা দেয়া কথা রেখেছে। তাই এই খুশির কারণে আমি তোমাকেও মাফ করে দিলাম। আয়াতের বাবার এই খুশি দেখে আয়াত আর কিছু বলতে পারল না। তনয়া আয়াতে সাইডে এনে বলে, তনয়া দেখুন স্যার, আজ আপনার বাবা কত খুশি। আপনি কি চান তার এই খুশিটা নষ্ট হয়ে যাক? দেখুন স্যার, আমার আপনার উপর কোন রাগ বা ক্ষোভ নেই, কেন জানেন? কারণ আপনি নিজের খুশির কথা না ভেবে আপনার বাবার খুশির কথা ভেবেছেন। আর এই জন্যই আমি আপনার না পাওয়ার জন্য মনে কোন রাগ রাখি নাই। হ্যাঁ, আপনার না পাওয়ার দুঃখ কষ্ট আফসোস তো আছে আর সারা জীবন থাকবে। কিন্তু আমি এটা ভেবে নিজে সামলে নিব যে আপনার বাবা মা আর আপনি সুখে আছেন। স্যার, বাবা মায়ের মতো কেউ হয় না। স্যার, আপনি তাদের কথা মেনে নিন। বাবা মা কষ্ট দিয়ে কেউ জীবনেও খুশি হতে পারে না। আর বাবা মা সুখী করার জন্য যদি নিজে কষ্ট পায় তাহলে আল্লাহ সে কষ্টের প্রতিদান একদিন না একদিন ঠিকই দিবে। চলি স্যার, ভালো থাকবেন। আমি আজকেও আসতাম না, কিন্তু আজ শেষবারের মতো আপনা একবার দেখার লোভ সামলাতে পারলাম না। ভালো থাকবেন। এটা বলে তনয়া ওখান থেকে চলে গেল। আর আয়াত হয় ওর যাবার পানে তাকিয়ে আছে। তনয়া একবারের জন্য পিছু তাকায়নি, হয়তো নিজের চোখের জলটা আয়াতকে দেখাতে চায়নি তাই। আজ আয়াতের বিয়ে। কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। আয়াতের ঘোয়ারের মতো লাগছে। একটা ঘোয়ারের মধ্যেই বিয়েটা হয়ে গেল। আয়াত মুখ থেকে যখন কবুল বলছিল তখন ওর কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। বিয়ে হবার কিছুক্ষণ পর আয়াত তনয়ার কাছে ফোন করল। ফোনটা নেহা ধরল। নেহা, হ্যাঁ স্যার বলেন। নেহার গলা শুনে আয়াতের বুকটা অজানা ভয়ে ধক করে উঠল। আয়াত, তনয়া কোথায়? নেহা, বেঁচে আছে, ভয় নাই আপনার। আমার পাশেই আছে। কিন্তু আমি আপনা ওর সাথে কথা বলতে দিব না। আপনি আপনার নতুন বউয়ের কাছে যান। এই বলে নেহা ফোনটা কেটে দিল। আয়াত আর কথা বাড়াল না।
রাত অনেক হলো কিন্তু আয়াত নিয়োজের রুমের দি যাবার নামও করছে না। ওর ভাবি ওকে জোর করে রুমের ভিতর ঢুকিয়ে দিল। আয়াত রুমে কিছুক্ষণ নীরব থাকল। তারপর ধীরে ধীরে বিছনার কাছে গিয়ে বলেল, আয়াত শ্রী অবনী, আমি আসলে তোমা বিয়ে করতে চাইনি। আমি অন্য একজনকে ভালোবাসি। তোমার স্ত্রী হিসাবে মেনে নেয়া আমার পক্ষে সম্ভব না। পারলে আমা মাফ করে দিও। এই বলে আয়াত যাওয়া ধরলেই মেয়েটা আয়াতের হাতটা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আয়াতের পাঞ্জাবির কলার ধরে বলল, ওই আমা কি রবি সিমের মতো ফ্রি পাইছেন, যে যখন খুশি চর মারবেন, যখন খুশি ভালোবেসে জড়িয়ে ধরবেন, যখন খুশি বলবেন বিয়ে করবেন না, আবার বিয়ে করে বলবেন স্ত্রী হিসেবে মেনে নিবেন না। কি সমস্যা কি আপনার? আয়াত কথাগুলো শুনে অবাক হয় মেয়েটির দি তাকিয়ে তার থেকে 100 গুণ বেশি শখ খেল। কারণ মেয়েটি আর কেউ নয় তনয়া। আয়াত যেন কিছুক্ষণের জন্য নিয়োজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে স্বপ্ন আর বাস্তব দুনিয়ার মাঝে একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে গেছে আর আয়াত সে দুনিয়ায় হারিয়ে গেছে। তনয়া জোরে আয়াতের হাতে একটা চিমটি কাটল। আয়াত নিয়োজের চেতনা ফিরে পেল। হচকিয়ে বলল, আয়াত তনয়া তুমি? তনয়া কি স্যার, সারপ্রাইজটা কেমন লাগলো? আয়াত যেন এখনো নিয়োজের ঘোর কাটিয়ে উঠতে পারছে না। তারপরও বলল, আয়াত অবনী কোথায়? তনয়া ঈশ্বস, অবনীর খুব চিন্তা হচ্ছে না? আমি অবনী মেরে ফেলেছি বলে জোরে হাসেছে তনয়া। আয়াত যেন কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে কে যেন দরজায় টোকা দিল। আয়াত দরজা খুলে দেখে অবনী দাঁড়িয়ে হাসছে। অবনী, হাই দুলাভাই। হোয়াটসঅ্যাপ? এখনো বাসর শুরু করেননি? কেন আমার জন্য ওয়েট করছিলেন বুঝি? আয়াত আবার একটা ধাক্কা খেল। এদি তনয়া আর অবনী মিলে হাসতেছে। এর মধ্যে বাড়ির সব লোক, যেমন আয়াতের বাবা মা, ভাইয়া ভাবি, লিমা আর নেহা সেখানে উপস্থিত হল। এবং সবাই হাসছে। আয়াত যেন বোকা হয়ে গেছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা তা যেন একটা ভ্রমের মতো লাগছে ওর কাছে। আয়াত বাবা, এসব কি হচ্ছে? আয়াতের বাবা, আমি জানতাম না যে আমার ছেলে তার বাবা মায়ের জন্য নিজের ভালোবাসার মানুষকেও ছাড়তে পারে। আয়াত মানে? আয়াতের বাবা, তোমার বিয়ে কখনোই অবনীর সাথে ঠিক হয়নি। তোমার বিয়ে অনেক আগে থেকেই তনয়ার সাথে ঠিক হয়ে আছে। আয়াত চোখ বড় বড় করে, কি তাহলে অবনী? আয়াতের বাবা, অবনী তনয়ার কাউজিন। তনয়া যখন আমাদের বাসায় পড়তে আসতো তখন থেকেই আমি বুঝেছিলাম যে তুমি তনয়া ভালোবাসো। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি তোমার বাবা কতটা ভালোবাসো। তাই তোমার বিয়ে তনয়ার সাথেই ঠিক করেছিলাম, কিন্তু ছবি দেখালাম অবনীর মানে তনয়ার কাউজিন। কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে চাইছিলাম যে তুমি তনয়ার ভালোবাসায় মোহিত হয়ে নিজের বাবা মা ছেড়ে যাও কিনা। কিন্তু তুমি তা করনি। তুমি তোমার বাবা মায়ের চাওয়াটাকেই প্রাধান্য দিয়েছ। তোমা নিয়ে আজ আমার সত্যিই গর্ব হচ্ছে। আয়াত, তার মানে তনয়া সব জানত? আয়াতের বাবা, না। তনয়া জানে মাত্র 3 মাস ধরে। কারণ তনয়ার জন্মদিনে তনয়া আমি উপহার স্বরূপ তার অঙ্ক টিচার গিফট করেছি। কারণ তোনাই আমা ভালোবাসার আসল মানে শিখিয়েছে। তোমার ভাইয়া আর ভাবিকেও সে ফিরিয়ে এনেছে। তনয়া শ্রী স্যার, আমার জন্মদিনের দিন যখন বাবা সব খুলে বলল তখন আমি খুশিতে ঠিক কি করব ভেবে পাচ্ছিলাম না। আপনার সামনে দুষ্কি হবার অ্যাক্টিং করতে আমার ভীষণ খারাপ লেগেছে। কিন্তু আমি আপনার বাবা ওয়াদা করেছিলাম আপনা কিছু বলবো না। তাই। তারপর লিমা আর নেহা একসাথে বলে উঠল, আমরাও শ্রী
আসলে কিছুদিন আগে আমরাও সবটা জানি। আয়াত রাগে দুষ্খে কোন কথা বলতে পারছে না। রাগের চোটে ওখান সোজা ছাদে চলে গেল। তনয়া, বাবা উনি তো রাগ করলেন, এখন আমি কি করব? আয়াতের বাবা মা আমাদের মতো বুড়োবুড়িদের এর মধ্যে না টানাই ভালো। আয়ানের মা, চলো অনেক রাত হয়েছে, এই বলে তারা চলে গেলেন। লিমা, আমি এর মধ্যে নাই, আমার বাচ্চা কাঁদছে, যাই। ভাইয়া ভাবি, আমাদের অনেক কাজ আছে, চলো চলো। নেহা, দেখ তনয়া, স্বামীটা তো তোর, তাই রাগটাও তুই ভাঙা। আমি যাই, নয়নের সাথে একটু ফোনে প্রেম টেম করি। বাই ডিয়ার। তনয়া বোকার মতো সবার যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, সবগুলো এক একটা বজ্জাতের হাড্ডি, প্রে আমিও দেখে নিব। তনয়া ধিমি পায়ে ছাদে উঠে দেখে ছাদের এক কোনায় আয়াত দাঁড়িয়ে আছে। তনয়া কি করবে ঠিক ভেবে পাচ্ছে না, তাই আস্তে আস্তে গিয়ে আয়াত পিছন জড়িয়ে ধরল। তারপর আয়াত নিউজের দি ফিরিয়ে বলল, শ্রী স্যার। আয়াত কোন কথা না বলে তনয়া শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। আয়াতের কান্না দেখে তোনাও কেঁদে ফেলে। তারপর বলে, তনয়া, বললাম তো শ্রী। আয়াত শ্রী বললেই সব ঠিক হয়ে গেল বুঝি? জানো এই কয় মাস কিরকম মানসিক চাপের মধ্যে দিয়ে গেছি? তনয়া, ঈশ্বস, মাত্র কয় মাস, আর আমা যে 4.5 বছর ধরে রেখেছেন তার বেলায়। ইটস রিভেঞ্জ, এখন শোধবোধ। তনয়ার কথা শুনে আয়াত মুচকি হেসে বলল, তাহলেও তো তুমি কম, কারণ আমি তোমা কবে ভালোবাসি জানো? তনয়া, জানি। লিমা আপু বলেছে। স্যার, যা হয়েছে সব ভুলে যান না প্লিজ। চলুন না নতুন করে শুরু করি। আয়াত কি করে শুরু করি ব্লট তো? তনয়া, কেন, আবার কি হয়েছে? আয়াত, তুমি তো এখনো সেই স্যারের আট রয়েছ, আমি এখন তোমার বর, বুঝলা? তনয়া লজ্জা পেয়ে হুমম। আয়াত তনয়া শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তনয়া, দ্যাটস নট ফেয়ার স্যার। আয়াত, হোয়াই? তনয়ার চর মারলেন গালে আর ভালোবাসা কপালে। আয়াত, শুধু গালে কেন, সব জায়গায় ভালোবাসা দিয়ে দেই। দুষ্টমি করে। তনয়া, এই একদম না। আয়াত, তা বললে তো হবে না ম্যাডাম, 5 বছর ধরে ওয়েট করছি, আর পারব না। অতঃপর তনয়া এখন অঙ্কের উপর অনার্স করছে, আর মজার বিষয় কি জানেন? আয়াত সেই কলেজেই প্রফেসর গিরি শুরু করেছে। তোনাকে দুবেলা অঙ্কের সাথে সাথে ভালোবাসার পাঠটাও শিখায়। মন যদি কাউ সত্যিকারের ভালোবেসে চান, তাহলে আল্লাহ নিশ্চয়ই আপনার সাথে তার মিলন দিবে। সমাপ্ত।